বাতি জ্বেলে দিল রানা, কিন্তু আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে গিল্টি মিয়া। নেবান স্যার, আলো নিভিয়ে দিন, বুঝে ফেলবে শালারা। কিছু বুঝলো না রানা, কিন্তু আলো নিভিয়ে দিল সে চট করে। এইটুকুনেই বুঝে নিল কিনা কে জানে। খিড়কির পর্দাগুলো টেনে দিচ্ছি আমি, তখন ওই ছোট বাতিটা জ্বালিয়ে দিলে কোনো শালা টের পাবার জো থাকবে না। কথায় বলে সাবধানের মান নেই, কিন্তু আরেকটু হলে মারাই যাচ্ছিলাম স্যার, আপনারই হাতে। ও শালারা আমার নেজেল কাছেও। জানালার ভারী কার্টেনগুলো টেনে দিল গিল্টি মিয়া। সম্পূর্ণ জানালা ঢাকা পড়ল কার্টেনে। টেবিল ল্যাম্পটা কার্পেটের উপর নামিয়ে রেখে একটা কোট দিয়ে ঢেকে জেলে দিল রানা। তারপর বসলো চেয়ারে। কি ব্যাপার গিল্টি মিয়া? ব্যাপার স্যার গুরুচরণ, সাংঘাতিক। হাত কাটা যাচ্ছে আমার। বাধ্য হয়ে এই খোঁজাখুঁজি। 10 জন সাংঘাত লাগিয়ে পাওয়া গেল শেষকালে। এদিকে লোক লেগে আছে পিছনে টিকটিকি। আধ ঘন্টা আগে পর্যন্ত ছিল। ভাবলুম স্বাধীন দেশের রাজধানীটা দেখে আসি। লে হালুয়া, একেবারে হম্বিতম্বি শুরু করে দিলে। প্রাণটা বেরিয়ে যাবার জোগাড়, অথচ এই কাগজটা। রানাকে হাত তুলতে দেখে ব্রেক কষল গিল্টি মিয়া। রানা বুঝেছে এভাবে ঢালাও সুযোগ দিলে অনর্গল কথা বলে যাবে গিল্টি মিয়া, থামবে না সারা রাতে। কিন্তু কি বলতে চাইছে বোঝা যাবে না এক বর্ণ। এতক্ষণে শুধু একটা ব্যাপার বুঝতে পেরেছে সে। গিল্টি মিয়ার হাতে ধরা বস্তুটা লোহার রড নয়, গোল করে জড়ানো একটা হাফ ফুল স্কাপ কাগজ। কাজেই থামিয়ে দিয়ে গোড়া থেকে শুরু করলো সে আবার। তুমি আমার কাছে এসেছো? তবে কার কাছে বলুন? সেই সকালবেলা 4টে মুখে দিয়ে। কেন? কি কেন? আমার কাছে কেন এসেছো? আরে এখন বললুম কি? হাত কেটে নেবে যে। প্রথমে পিস্তল বের করে ভয় দেখিয়েছে, তারপর বলেছে যদি 2 দিনের মধ্যে খুঁজে না বের করতে পারি তাহলে। কে বলেছে? নামধাম জিজ্ঞেস করিনি স্যার, যে রকম চোখ পাকাচ্ছিল সাহস হয়নি কো। আপনার চেনা লোক, একটা হাত কাটা। আপনাকে খুঁজে না দিলে আমারও একটা হাত কেটে নেবে বলেছে। না, ঠাট্টা নয়, আল্লাহর কিরে কেটে বলেছে। লোকটাকে পছন্দ হয় না স্যার আমার। ও লোক সব পারে। তবে স্যার, হাওয়া হয়ে যেতে পারতুম, কিন্তু লোকটা বললে কি না যে আপনাকে সাবধান না করলে আপনার কপালে খারাপই আছে, তাই। রানা বুঝল কোনো ক্রমে গিল্টি মিয়াকে বাগে পেয়ে প্যাচ মেরেছে সোহেল। জিজ্ঞেস করলো, ওই কাগজটা আমাকে দিতে বলেছিল? হ্যাঁ স্যার। কাগজটা বাড়িয়ে ধরল গিল্টি মিয়া রানার দিকে, কিন্তু হাত কাটা সাহেবের হাত থেকে ছাড়া পেয়ে রাস্তায় বেরিয়েই টের পেলুম কান কাটা এক লোক লেগে গেছে পিছনে। বুঝলুম শালা নিশ্চয় রাজাকার। কান কেটে ছেড়ে দিয়েছিল বিচ্ছুরা ধরে। ঢেকে ঢুকে রেখেছে বেটা কানটা, কিন্তু আমার চোখ হলো গিয়ে বাজ পাখির চোখ। কিন্তু সে বেটা লেগেই আছে, সর্বক্ষণ ঘুরছে পিছন পিছন, কিছুতেই খসানো যায় না। লে হালুয়া, কোন বাড়িতে ঢুকলে দেরিয়ে থাকে রাস্তায়, কোনো বাড়িতে ঢুকলে দেরিয়ে থাকে রাস্তায়। কাজেই নিজে আর খুঁজলুম না। 32 বছর ছিলুম 379 চুরি সার্ভিসে। অসংখ্য সাংঘাত সাকরেত আছে, তাদেরই জনা 10কে লাগিয়ে দিলুম। ও শালারা সব পারে। সেই 46-এ একবার ক্যালকাটায় যে লোকটা তোমার পিছু নিয়েছিল সে কোথায়? ও, সে শালা এতক্ষণ দাঁড়িয়েছিল ওই রাস্তায় দেয়ালের দিকে মুখ করে, কিছুতেই পিছু ছাড়ে না। শেষকালে এই কাগজটাকে মুড়িয়ে নিয়ে পিস্তলের মতো করে এটার ছায়া ফেললুম দেয়ালের গায়ে। আড়াল থেকে বললুম, নড়েছ তো কি মরেছ, ব্যাস
বেরিয়ে পড়ল। খুব করে ভয় দেখিয়ে শালার বাপ মা তুলে গাল দিয়ে ঢুকে পড়লুম সামনের বাড়িতে। পরপর 3টে বাড়ি টপকে উকি দিয়ে দেখি তেমনি পুতুলের মতো দেরিয়ে এদিক ওদিক সাইসে শালা। আরও 2টো বাড়ি ডিঙিয়ে আবার উকি দিয়ে দেখি চলে যাচ্ছে ফিরে। তারপর ঢুকলাম এই বাথরুমে। ও বাবা, বাঘের ঘরে যোগের বাসা। চিঠিটা মেলে ধরল রানা। শুধু তারিখ নয়, সময়ও লেখা আছে চিঠির উপর। গতকাল সকাল 10টায় লেখা। সোহেল লিখেছে, প্রিয় শালক, চিঠির তারিখ ও সময় দেখে বুঝতেই পারছিস কি অসম্ভব বুদ্ধি আমার মাথায়। সবই বুঝি, কিন্তু একটু দেরিতে। খারাপ লোক সহজে মরে না জানতাম, কিন্তু তুই যে এতই খারাপ জানা ছিল না। যাক, এখন আসল কথা হচ্ছে, একথা শত্রুপক্ষও জানে। মেয়েটি ওদের হাতে ধরা পড়েছে আজ সকালে আজিমপুরে। কাজেই মিত্র ও শত্রু 2 পক্ষই তোকে এখন হন্য হয়ে খুঁজছে। তোর সাথে আমার দেখা হওয়া জরুরি দরকার। কিভাবে হতে পারে জানাবি। আর বিশেষ কি লাথি নিস। ইতি তোর পরম পূজনীয় বড়ধুলো ভাই সোহেল। মাথা নিচু করে কয়েক মিনিট গভীর চিন্তায় ডুবে গেল রানা। ধরা পড়েছে সোফিয়া। তার মানে ওরা জানে যে মারা পড়েনি রানা পূর্বানীর বিস্ফোরণে। ওরা কি আশা করেছিল যে রানা আজ রাতে যাবে সাইমনের বাসায়? ওরা কি অপেক্ষা করছিল ওর জন্যে? ওরা কি অনুসরণ করলো ওকে এ বাড়ি পর্যন্ত? অ্যাকোয়ালাং যে একটা খোয়া গেছে সে কথা কি জেনে গেছে ওরা? এখন কিভাবে এগোতে হবে ওকে? সব কিছু প্রকাশ হয়ে গিয়ে থাকলে পালিয়ে বেড়াবার কি মানে হয়? বিদেশি মিশনের বিরুদ্ধে সরাসরি কিছু করা যাবে না সরকারের তরফ থেকে। তাহলে কি করা উচিত এখন ওর? হঠাৎ চাইল সে গিল্টি মিয়ার দিকে। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রানাকে লক্ষ্য করছিল সে আনমনে। রানাকে মাথা তুলতে দেখে চমকে উঠল, তারপর হেসে উঠল। রানাকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইতে দেখে বলল, এমনিই হাসছি স্যার, কোনো কারণ নেই। ভাবছিলাম চিনতে করলে আপনাকে বড় সুন্দর দেখায় স্যার, এক্কেবারে ধ্যানী ঋষিদের মতন। দাড়িগোপ থাকলে যা মানাতো না আমার ওস্তাদ বলতো। বাতি নেভাতে বলেছিলে কেন তুমি গিল্টি মিয়া? যে তোমার পিছু নিয়েছিল সে তো চলেই গিয়েছিল। একটা কালো গাড়িতে আলো নিভিয়ে বসে আছে স্যার 3 জন এদিকে মুখ করে। ওখানে অন্ধকার ছায়ায়। অস্তর আছে ওদের কাছে। ওদের পছন্দ হয়নি ছাড় আমার। দেখে ফেলেছিল আমাকে। নুকিয়ে ওদের চোখ পাকি দিয়ে উঠে এসেছি এখানে। ওদের একজনের গালে সামান্য দাড়ি আছে। আছে স্যার? দাড়ি আছে? আছে স্যার। 3 জনেরই বয়স 18 থেকে 24-এর মধ্যে। ঠিক বলেছেন। তোমাকে একটা কাজ দিলে করতে পারবে গিল্টি মিয়া? আরে একই কথা জিজ্ঞেস করছেন স্যার? পারবো না মানে? নিশ্চয়ই পারবো, দিয়েই দেখুন না। গাড়ির ওই 3 বিচ্ছুকে বলবে বাড়ি ফিরে যেতে বলেছে সোহানাদি। কাল সকাল 8টায় এই বাড়িতে মিটিং আছে, যেন আসে। আর শোনো। মন দিয়ে শুনল গিল্টি মিয়া। রানার কথা নিষ্পাপ 2 চোখ মেলে। সব শুনে মুচকি হাসল। তারপর রানার লেখা একটা চিরকুট নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে, বাম পাটা একটু খুঁড়িয়ে। কান খাড়া করে ওর পদশব্দ শোনার চেষ্টা করল রানা। কোন দিকে গেল কিচ্ছু টের পাওয়া গেল না, যেন হাওয়ায় মিলিয়ে গেছে লোকটা। মুচকি হাসলো রানাও। 32 বছরের প্র্যাকটিস। শুয়ে পড়ল রানা। 3 মিনিটেই অচেতন হয়ে পড়ল সে গভীর ঘুমে। 11। ডাইনিং টেবিলটা ঘিরে বসেছে ওরা 7 জন। সোহেল, মমতা, শাহেদ, ইগলু, সোহানা, রানা আর ফোর্স ব্যাটালিয়নের মেজর কবির। সামনে ধুমায়িত কফির কাপ। রান্নাঘরে এতক্ষণ সোহানাকে সাহায্য করেছে গিল্টি মিয়া।
একটা হাত কাটা সাহেবের জন্য সিগারেট আনতে গেছে। রানাকে বলেছে লোকটাকে এখন ওর বেশ পছন্দ হয়েছে। কাল রাতে রানার খবর দেয়াতে যে রকম করে বুকে জড়িয়ে ধরেছিল এবং যে রকম ব্যস্ত সমস্ত হয়ে বাকি রাতটুকু ঘুমাবার ব্যবস্থা করে দিয়েছিল পাশের ঘরে, কিছুতেই অত রাতে আর রাস্তায় বেরোতে দেয়নি। তাতে সমস্ত রাগ ওর জল হয়ে গেছে। লোকটা একেবারে খারাপ না। বড় বক বক করে তোমার ওই বেটে বাদরটা। এই 1 ঘন্টার মধ্যে পুরো আত্মজীবনী শুনিয়ে দিয়েছে আমাকে, আর সেই সাথে তোমার গুণগান। ওর ধারণা পৃথিবীতে মানুষ বলতে মাত্র 2 জন আছে, 1 ওর ওস্তাদ আর 2 হচ্ছে মাসুদ রানা। আচ্ছা, কথায় কথায় লোকটা বলে 379, ব্যাপারটা কি? চুরি, মুস্কি এসে বলল রানা। চুরি? বড় বড় হয়ে গেল সোহানার চোখ। চোর নাকি লোকটা? বলে 32 বছর 379 সার্ভিসে ছিল, এখন আর চুরি করে না। এখনও বিখ্যাত শখের গোয়েন্দা মাসুদ রানার সহকারী, বলল সোহেল। কথাটার মধ্যে টিটকারি রয়েছে, আতিশয্য রয়েছে, কিন্তু আমল দিল না রানা। চাকুরি ছেড়ে দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করবে রানা, এটা কিছুতেই হজম করতে পারছে না সোহেল। রানার সাফ জবাব শুনে বিগড়ে গেছে সে, কিন্তু সময়ে ঠিক হয়ে যাবে সব কিছু, ভাবল রানা। এবার সরাসরি কাজের কথায় চলে যেতে পারি আমরা, বলল রানা। ব্যাপারটা প্রথম থেকে বলছি আমি, শুরু থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে বলে গেল রানা। কিভাবে টের পেল সে দলটার কথা, কিভাবে ঢুকে পড়ল সে দলে, কিভাবে পালিয়ে গেল 14ই ডিসেম্বর, কেন আত্মগোপন করেছিল এতদিন, গত পরশু সকাল থেকে গত রাত 12:30 পর্যন্ত যা যা ঘটেছে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিল সে। সব শেষে বলল, এবার আমাদের আক্রমণের পালা। তোমাদের কার কাছ থেকে কি সাহায্য পেতে পারি জানা গেলেই একটা প্ল্যান অফ অ্যাকশন দাঁড় করিয়ে ফেলা যাবে। তার আগে আমরা আপনার পূর্ণ পরিচয় জানতে চাই, বলল দুর্ধর্ষ গেরিলা কমান্ডার মমতা। আমার গ্রুপের সাথে আপনি কাজ করেছেন, জানতে পেরেছি এরকম আরও অনেকগুলো গ্রুপের সাথেই আপনার যোগাযোগ ছিল। প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করে বীরের মতো যুদ্ধ করেছেন আপনি। অনেক বিপদ থেকে উদ্ধার পেতে সাহায্য করেছেন ওদের। আপনার সততা ও বিশ্বস্ততার ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই, কিন্তু একটা ব্যাপারে সবাই একমত, কেউ আপনাকে চেনে না। আপনার পুরো ঘটনাটা শুনে আমি আপনার পরিচয় সম্পর্কে কিছুটা আঁচ করতে পারছি, কিন্তু পরিষ্কার জানতে চাই কে আপনি। স্বাধীনতার আগে এ প্রশ্ন জাগেনি কেন, জিজ্ঞেস করল সোহেল। রানা বুঝল ওর পরিচয় এদের জানাবার ইচ্ছে নেই সোহেলের, যতটা সম্ভব গোপনীয়তা রক্ষার পক্ষপাতী সে। তখন এই প্রশ্ন অবান্তর ছিল। যেই অস্ত্র হাতে নিয়েছে খান সেনাদের বিরুদ্ধে, তাকেই বুকে জড়িয়ে ধরেছি আমরা। ব্যক্তিগত স্বার্থ বলতে কিছুই ছিল না। দলমত নির্বিশেষে ছাত্র, শিক্ষক, চাকুরিজীবী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, সবাই আমরা কাজ করেছি দেশের জন্যে। পরিচয় জানার প্রয়োজন ছিল না। যে মানুষটা একই সাথে আমার পাশে দাঁড়িয়ে গুলি ছুড়ছে আমারই শত্রুর উপর, সে আমার বন্ধু। বন্ধুত্বের সংজ্ঞাটা ছিল এতই সহজ সরল ছিল তখন, কিন্তু আজকে স্বাধীনতার পর যদি জীবনের ঝুঁকি নিতে হয় বন্ধুর জন্য নেব আমরা সেটা। আমরা মাসুদ রানাকে বন্ধু বলে গ্রহণ করেছি। ব্যক্তিগতভাবে আমি ওর কাছে কৃতজ্ঞ আছি, কিন্তু এ কেমন বন্ধু যাকে চিনিই না। আমার নাম মাসুদ চৌধুরী, ডাকনাম ছিল রানা। দুটো মিলিয়ে নাম দাঁড়িয়েছে মাসুদ রানা। পিতা মৃত জাস্টিস ইমতিয়াজ চৌধুরী, জন্ম ঢাকা শহরে। শিক্ষাগত যোগ্যতা BA পাস। বলো আর কি জানতে চাও, বলল রানা। কি করেন আপনি? উত্তেজিত সোহেল ঝুঁকে এলো সামনে। চাকরি করে, একটা ব্যবসা প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার, উত্তর দিল সে। ইন্টারন্যাশনাল ট্রেডিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার, মতিঝিলে অফিস। আপনিও সেই অফিসেই কাজ করেন? হ্যাঁ। টের পেল না সোহেল যে ফেঁসে যাচ্ছে। এবার বলুন, ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী হয়ে যে কোনো অস্ত্র চালাতে শিখলেন কি করে মাসুদ রানা? ওকে পিস্তল, স্টেন গান থেকে শুরু করে মেশিন গান, মর্টার, এমনকি মিডিয়াম গান পর্যন্ত চালাতে দেখেছি আমি।
টার্গেট মিস করতে দেখিনি কখনো। আমার জানা আছে আর্টিলারি মেজারমেন্ট ও ক্যালকুলেশন জানতে হলে কেবল দেশপ্রেম চলে না, যথেষ্ট সময় ব্যয় করে কষ্ট করে ট্রেনিং নিতে হয়। কাজেই বোঝা যাচ্ছে আর্মিতে ছিলাম আমরা। তুই তকারি সম্পর্ক দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, নিশ্চয় অনেক দিনের বন্ধু। আপনারা দুজনেই কি একই সাথে আর্মিতে ছিলেন? হ্যাঁ। এইবার পুরো ফেসে গেল সোহেল। একই পোস্টে? কি পোস্টে? হাসছে মমতা। রানার ঠোঁটেও ফুটে উঠল এক টুকরো হাসি। মেজর। ভাতটা টের পেয়ে এবার চুপসে গেল সোহেল। মনে পড়ল শালদা নদীর ক্যাম্পে বসে সে যখন আর্মি ইন্টেলিজেন্সের কাজ চালাচ্ছে, তখন যে কোনো গেরিলা ইউনিটের কমান্ডারের পক্ষে ওর পরিচয় জানতে পারা অসম্ভব ছিল না। নিশ্চয় মমতা দেখেছে ওকে ওখানে। রানা এবং সোহেল যখন একই অফিসে একই কাজ করে, তখন সে অফিসের কাজটা কি বুঝতে না পারার কথা নয়। পরিচয় ফাঁস হয়ে গেছে ওদের। বুঝলাম। পরিচয় দিতে আপনাদের এত আপত্তি কেন বুঝতে পারছি। ঠিক আছে, আর ব্যাখ্যার প্রয়োজন নেই। এবার কাজের কথায় আসা যেতে পারে। আমি সাহায্য করতে প্রস্তুত। অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে মমতার কাছে। মনে পড়ল বাসা বই ওকে ঘিরে ফেলেছিল পশ্চিম পাকিস্তানি পুলিশের একটা দল। সেই সময় ধীর স্থির এই নিষ্ঠুর চেহারার লোকটা কিভাবে পাশে এসে দাঁড়িয়েছিল। আহত জলিলের হাত থেকে স্ট্যান্ডটা তুলে নিয়ে কীরকম দীর্ঘতার সাথে মুখোমুখি যুদ্ধ করেছিল, পরাজিত করেছিল নিশ্চিত মৃত্যুকে। পরিচয় জানা ছিল না যে এই অসম সাহসী লোকটা আর্মির মেজর ছিল এককালে, স্পাই ছিল কাউন্টার ইন্টেলিজেন্সের। বলল, কিন্তু আপনি একজন মেজর হয়ে যুদ্ধ পরিচালনায় না গিয়ে ফ্রন্টাল ফাইটে গেলেন কেন? বুঝতে পারছি না। মৃদু হাসল রানা। বলল, অস্ত্র ধরেছিলাম আমার ঘনিষ্ঠ কয়েকজন মানুষের মৃত্যুর প্রতিশোধ নিজ হাতে নেব বলে। পাঞ্জাবিগুলোকে মারতে মারতে খুন চেপে গেছিল মাথায়, নেশার মতো হয়ে গিয়েছিল। মনে হতো আরও কয়েকটাকে মারতে পারলে। রেহানার। থেমে গেল রানা। যাক, ব্যক্তিগত কথা বাদ দিয়ে কাজের কথায় আসা যাক। শুরু হলো প্ল্যান তৈরির কাজ। কিভাবে আক্রমণ হবে বিস্তারিত আলোচনা করলো ওরা। গিল্টি মিয়ার কাজ বুঝিয়ে দেয়া হলো ওকে। ঠিক হলো বাড়ির ভিতর ঢুকবে কেবল বেসরকারি লোকেরা। মেজর কবির আর সোহেল তাদের লোকজন নিয়ে যা করার করবে বাইরে থেকে। দুঃখ, সরকারিভাবে কিছুই করা যাচ্ছে না। জেনেও না জানার ভান করতে হচ্ছে আমাদের, বলল মেজর কবির। নইলে সেলিং করে উড়িয়ে দিতাম বাড়িটা। আমাদের তরফ থেকে কোনো ঝুঁকি নেওয়ার দরকার পড়তো না। আপনারা মারাও যেতে পারেন ওই বাড়ির ভিতরে। আপনারা মারা যেতে পারেন। আত্মরক্ষার জন্যে ওরা কী ব্যবস্থা গ্রহণ করবে আমাদের জানা নেই। আপনারা বাইরে যারা থাকছেন তাদেরও ঝুঁকি আছে, বলল রানা। তাহলে ভেতরে ঢোকার ব্যাপারে আপত্তি করছেন কেন? আপনাকে এবং সোহেলকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না কেবলমাত্র একটা কারণে। বিদেশি সাংবাদিক আর অন্যান্য মিশনের লোকজন এসে পৌঁছানোর আগেই কাজ সেরে কেটে পড়তে হচ্ছে আমাদের। বড়জোর 10 মিনিট চলবে আমাদের অপারেশন। বাইরে থাকছেন আপনারা, অনায়াসে আপনাদের পক্ষের লাশ নিয়ে সরে পড়তে পারছেন সময় মতো। কিন্তু ভেতরে যারা ঢুকছে তারা এতটা সুবিধা পাচ্ছে না। প্রয়োজন হলে লাশ ফেলেই পালাতে হবে তাদের। সরকারি কর্মচারীর একটা দুটো লাশ ওই বাড়ির ভিতরে ফেলে এলে কী অবস্থা হবে কল্পনা করুন। সারা দুনিয়া কাঁপিয়ে চিৎকার জুড়বে না সেই বিদেশি রাষ্ট্রপ্রধান? পাকিস্তানের প্রতি তাদের এতই দরদ যে এই সুতোয় একটা ছোটোখাটো যুদ্ধ বাঁধিয়ে বসতে পারে। সদুত্তর দেয়ার মুখ থাকবে তখন আমাদের সরকারের। অথচ মমতা, শাহেদ, ইগলু, সোহানা, গিল্টি মিয়া আর আমি, এই 6 জনের সবার লাশও যদি পাওয়া যায় বাড়ির ভিতর, কিছু ক্ষতি নেই। আমরা সবাই জেনুইন মুক্তিযোদ্ধা। ব্যাপারটা ব্যক্তিগত কলহ এবং অ্যামেচারের কাজ বলে প্রমাণ করা সহজ হবে। কিন্তু গিল্টি মিয়া, সেও কি মুক্তিযোদ্ধা? জিজ্ঞেস করলো সোহানা। বিশ্বাস না হয় ওর আইডেন্টিটি কার্ড দেখো, হাসলো রানা। না, নকল নয়। রামগড়ে সেক্টরের প্রায় অর্ধেক ব্যাংকার উড়িয়েছে এই গিল্টি মিয়ায় গ্রেনেড মেরে। প্রথমে SLR দেয়া হয়েছিল ওকে,
কিন্তু সেটা লম্বায় এবং ওর জন্য বেশি হয়ে যাওয়ায় অনেক তেল খড় পুড়িয়ে এক্সপ্লোসিভে স্পেশালাইজ করেছিল সে। পুলিশ দেখলে এখনও আত্মা কেঁপে যায় ওর, কিন্তু মোটেই ভয় পায় না সে আর্মিকে। পাক আর্মির ক্যাম্প থেকে ক্যান ফুডের অসংখ্য টিন চুরি করে এনে খাইয়েছে সে নর্থ বেঙ্গলের অফিসারদের। বিনকিউলার এনে দিয়েছে, মর্টারের সাইট এনে দিয়েছে, চাইনিজ স্টেনের ম্যাগাজিন এনে দিয়েছে, আরও কত অসংখ্য টুকিটাকি জিনিস। ওর বিরাট অ্যাডভান্টেজ হচ্ছে 32 বছরের এক্সপেরিয়েন্স। সবাই হাসল। কিন্তু ব্যক্তিগত কলহ বলে চালানো যাবে বলছেন? কলহটা কোথায়? প্রশ্ন করল ইগলু। বাধাতে হবে, বলল রানা। আমি আর গিল্টি মেয়ে রওনা হয়ে যাব আগেই। তোমরা 4 জন আজ সন্ধ্যায় ইন্টারকনে গোলমাল বাঁধাবে ওই হারামিটার সাথে। নারী ঘটিত কলহ হলেই ভালো হয়। সোহানা থাকছে তোমাদের সাথে। ব্যাপারটা ওই দিকে মোড় ঘোরাবার চেষ্টা করো। যদি সেদিকে সুবিধা না হয় এমনি ঝগড়া হলেও চলবে, হাতাহাতি হওয়া চাই। অন্যান্য ফরেন মিশনের লোকেরা আর বিদেশি জার্নালিস্টরা জানবে মুক্তিযোদ্ধার একটা প্লাঙ্কটনের কয়েকজন লম্বা চুল আর জুলফিওয়ালা অ্যাপাস্টার্ট ছোকরার সাথে মারামারি হয়েছে অমুক মিশনের অমুকের। ঝগড়া বাঁধাবার জন্যে দরকার মনে করলে আমানত আলীকে সাথে নিয়ে নিতে পারো। রাইট, বলল প্লাঙ্কটন কমান্ডার মমতা। ঝগড়া ফ্যাসাদে ওর জুরি নেই। প্ল্যানিংটা মোটামুটি ভালোই দাঁড়াবে মনে হচ্ছে। কাল যখন আক্রমণের খবর পাবে তখন সবাই ব্যাপারটা আজকের ঘটনার সাথে যুক্ত করে নেবে। পত্রিকায় বেরোবে মুক্তিযোদ্ধার ছদ্মবেশে গুন্ডামির খবর। দুঃখ প্রকাশ করে কোনো নেতার বিবৃতি বেরোবে এবং সেই সাথে কঠোর হুঁশিয়ারি। বুঝলাম, কিন্তু লাশগুলো কি হবে? নাউজুবিল্লাহ। ফুদ্দু দাড়িওয়ালা মাদ্রাসার ফাজেল পাশ মুক্তিযোদ্ধা সাহেব বলল, লাশ? কোন পক্ষ স্বীকার যাবে লাশের কথা? গায়েব হয়ে যাবে সব লাশ। হাদিস শরীফ বলেছেন। তুই চুপ কর তো ফাজিল কোথাকার, ধমক দিল সোহানা। না হয় একটা পাশি দিয়েছিস, তাই বলে যখন তখন বিদ্যে ঝাড়বি নাকি? আর বলো না সোহানা আপা, কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল ইগলু। গত 9টা মাস একেবারে জান জ্বালিয়ে খেয়েছে আমাদের। বললে বিশ্বাস করবে না, অনেক সূরা মুখস্থ হয়ে গেছে আমার। একদিকে পাঞ্জাবিদের উপর মেশিন গান স্টেন গানের গুলি, আর অন্যদিকে আমাদের উপর হাদিস কোরআনের বুলি। সমানে ঝেড়েছে বেটা অনর্গল। 2 তরফই অস্থির, 2 দিকেই ও ছিল টেরর। শাহেদ আলী ছাড়া হেসে উঠল সবাই। নির্বিকার চেহারায় চুটকি দাড়িতে হাত বোলাচ্ছে সে। গিল্টি মেয়ার তত্ত্বাবধানে আরেক দফা চা তৈরি করে ট্রেটে সাজিয়ে নিয়ে এলো বেয়ারা। তবে যে যাই বলুক, রানা বলল, একবার বড় বাচ্চা বেঁচে গিয়েছিলাম শাহেদের কল্যাণে। গুরুত্বপূর্ণ একটা অপারেশনে যাচ্ছি, কথা নেই বার্তা নেই। হঠাৎ দাউদকান্দির 1 মাইল আগে বাস থামিয়ে চেকিং শুরু হলো। ব্যাস, আর্মি গার্ডের উপর শুরু হয়ে গেল ওর ওয়াজ নসিহত। আমার এদিকে হার্টবিট ডবল হয়ে গেছে, সার্চ করলেই ধরা পড়ে যাচ্ছি নির্ঘাত। ওদিকে সময় মতো পৌঁছাতে না পারলে আমাদের 23 জন গেরিলা মারা পড়বে পাক সেনার হাতে। 2 মিনিটেই কাবু করে ফেলল সে গার্ডগুলোকে। ভক্তি বিগলিত চিত্রে সার্চ না করেই ছেড়ে দেয়া হলো ওকে। আপ যাইয়ে মুন্সি সাহাব, লাইন পে খাড়া হোনে কা জরুরত নেহি। পবিত্র এক মধুর হাসি মুখে নিয়ে এগিয়ে গেলেন মুন্সি সাহেব 5 কদম, তারপর ঘুরে দাঁড়ালেন। জব্বার ভেতর থেকে বেরিয়ে এসেছে ছোট্ট একটা স্টার্লিং কারবাইন। গুলির দাম আছে, তাই অটোমেটিক না দিয়ে রিপিটে দিয়ে পিছন থেকে 4টে গুলিতে 4টে হার্ট ফুটো করলেন মুন্সি সাহেব। তারপর সমবেত জনতার উদ্দেশ্যে বললেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন। হো করে আরেক চোট হাসি হলো। সবাই মজা পাচ্ছে পুরানো ঘটনার অবতারণায়। বেশ অনেকক্ষণ গল্প চলল। তারপর বাড়িটার
বাড়িটার একটা মোটামুটি ম্যাপ এঁকে নিয়ে প্রত্যেকের কাজ বুঝিয়ে দিল রানা আলাদা আলাদা ভাবে। সন্ধে 7:30। মারামারি বাঁধাতে অসুবিধা হলো না। সুন্দরী এক সঙ্গিনীকে নিয়ে হুস্কি খাচ্ছে সাইমন। খুব সম্ভব কারোর জন্যে অপেক্ষা করছে। বাইরে থেকে দেখেই বোঝা গেল সোহানাকে ব্যবহার করা যাবে না এক্ষেত্রে। দ্রুত পলায়নের সুবিধার্থে গাড়ির ড্রাইভিং সিটেই বসে রইল সে প্রস্তুত হয়ে। সবার চোখে পড়ার মতো হইচই করে ঢুকলো ওরা চারজন সাকিতে। কাছাকাছি একটা টেবিলে বসলো ওরা। টেবিল চাপড়ে ডাকলো বেয়ারাকে। উচ্চ কণ্ঠে গল্প শুরু করলো মুক্তিযুদ্ধের। ড্যামকে আর ভাব করে চাইল সবার দিকে। ভুরু কুচকে বিরক্ত দৃষ্টি নিক্ষেপ করলো সাইমন ওদের দিকে। 10 মিনিটের মধ্যেই লোকটার দামি আলপাটা স্যুটটা বরবাদ করে দিল শাহেদ ভরা কফির কাপটা ঢেলে। গালি দিয়ে উঠল সাইমন। সঙ্গে সঙ্গে রূপসী সঙ্গিনীর সামনে কানটা ধরে ঠাস করে এক চর বসিয়ে দিল শাহেদ ওর গালে। ঘরভর্তি লোক তাজ্জব হয়ে চেয়ে রয়েছে এদিকে। দ্বিতীয় প্রধানের ত্রাণে এগিয়ে এলো মিশনের অধীনস্থ এক কর্মচারী। কিন্তু ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে সাইমন। উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। নিজ হাতে সায়স্তা করবে সে। প্রকাণ্ড মাথাটা শাহেদকে ছাড়িয়ে আরও হাত দেড়েক উপরে উঠে গেল। পাঞ্জাবির কলার না পেয়ে চুলের মুঠি চেপে ধরল সে শাহেদের। ওরে বাবা গেছি রে! চিৎকার জ্বলল শাহেদ। এতক্ষণ যেন দেখতেই পায়নি। এমনিভাবে ফিসফিস করছিল বাকি তিনজন নিজেদের মধ্যে। শাহেদের চিৎকারে উঠে এলো টেবিল ছেড়ে। তুমুল বাকবিতণ্ড হলো। আশপাশ থেকে কয়েকজন মিটিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু চুলের মুঠি ছাড়ল না সাইমন। শেষ পর্যন্ত রাগ সামলাতে না পেরে মেরেই বসল। বিদ্যুৎ খেলে গেল মমতা আর আমানত আলীর শরীরে। দুপাশ থেকে ঝাঁপিয়ে পড়ল দুজন। একটা টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়েছিল শাহেদ। যখন সোজা হয়ে উঠে দাঁড়ালো তখন ওর হাতে স্টার্লিং কারবাইন। অটোতে দিয়ে ছাতের দিকে 2 সেকেন্ড গুলি বর্ষণ করলো সে। চিৎকার আর হই হুলস্থুল শুরু হয়ে গেল বারের মধ্যে। 15 সেকেন্ডে সাইমনের নাক মুখের চেহারা অন্যরকম হয়ে গেল। চিত হয়ে শুয়ে আছে সে মেঝের উপর। ওর বুকের উপর থেকে উঠে দাঁড়ালো মমতা। শাহেদের কারবাইন আর ইগলুর পিস্তলের মুখে সাহায্যের জন্য কাছে এগোতে সাহস পেল না কেউ। বেরিয়ে গেল ওরা ইন্টারকন থেকে উচ্চস্বরে বাংলা, ইংরেজি ও আরবিতে সাইমনের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে। 12। তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় একটা নির্জন এলাকায় থামলো কালো মার্সিডিস বেঞ্চ লেকের পাশে। অন্ধকার। গাড়িতে বসেই তৈরি হয়ে নিল রানা। জামা কাপড় খুলে ফেলল সে। পরনে রইল শুধু একটা সাঁতারু জাঙ্গিয়া। কোমরে বেল্টের সাথে বাঁধা হোল স্টার। সেফটি কাচ নামিয়ে দিয়ে ওয়েল স্কিনের একটা ওয়াটারপ্রুফ ব্যাগের মধ্যে ঢোকালো সে মাউজারটা। তারপর রাখলো ব্যাগটা হোলস্টারের ভিতর। ফিলিপার বেঁধে নিল পায়ে। অক্সিজেন সিলিন্ডার পিঠে। দরজা খোলার জন্য কয়েকটা যন্ত্র বেঁধে নিল সে ডান পায়ের উরুতে। পৌর ড্রাইভার ঘাড় সোজা করে সামনের দিকে চেয়ে রয়েছে। এইমাত্র ভয়ঙ্কর লোকের সাথে আপামনের মেলামেশা। এইসব ভয়ঙ্কর লোকের সাথে আপামনের মেলামেশা পছন্দ হচ্ছে না তার। হুকুম হয়েছে, ডিউটি পালন করছে সে, এর বেশি নয়। শিউরে উঠল গিল্টি মিয়া। কী হে, ভয় লাগছে নাকি? জিজ্ঞেস করল রানা। জাল লাগছে স্যার। আপনাকে ন্যাংটো হতে দেখেই শরীর কাঁপছে আমার শীতে। ভাবতেই এই অবস্থা, ডাঙাতেই এই অবস্থা। ভাবছি পানির নিচে সাঁতার কাটবো কী করে। অবশ্য এখন ভেবে আর কি হবে। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। রাবারের মাউথ পিসটা দাঁতে চেপে ভালভ রিলিজ অ্যাডজাস্ট করলো রানা, যাতে ঠিক পরিমাণ মতো বাতাস পাওয়া যায়। ওদিকে বকবক করে চলল গিল্টি মিয়া। এসব যন্ত্রের কায়দা তো রপ্ত করে ফেলেছি ছাড়, কিন্তু আসল কাজটাই তো জানি না। মেদিনীপুর জম্পো, ক্যালকাটায় মানুষ। সাঁতার শিখব কোথায়? কিরে কেটে বলছি স্যার, জীবনে এই প্রথম পানিতে নামতে যাচ্ছি। ও বাবা, বুকের ভেতর এই জায়গাটায় কেমন যেন গুরু গুরু করছে স্যার। কি যে হবে
হবেই আল্লাহই জানে। এই জিনিসটা আছে সিটের পাশে। ওর জন্যে রাখা অক্সিজেন সিলিন্ডারের উপর হাত রাখলো গিল্টি মিয়া। বুঝলুম ডুবে মরার ভয় নেই, শীতও না হয় সহ্য করে নিলুম দাঁতে দাঁত চেপে। কিন্তু কাকড়া, চোখ বুঝলেই অসংখ্য কাকড়া দেখতে পাচ্ছি যে 8 হাত পায়ে এগিয়ে আসছে সব আমার দিকে। এই বিটকেল জন্তুটাকে আমার বড় ভয় স্যার, এক্কেবারে ছোটোবেলা থেকে। বিচ্ছিরি বিদঘুটে ওটার চলাফেরা, সামনের 2 পায়ের নখ দুটোর কথা ভাবলে শিউরে উঠল সে আবার। মৃদু হেসে নেমে পড়ল রানা গাড়ি থেকে। ড্রাইভারকে বলল রামপুরায় ঠিক যেখানে নামতে চাইবে সেখানেই নামিয়ে দেবে গিল্টি মিয়াকে, তারপর সোজা বাড়ি ফিরে যাবে। গিল্টি মিয়াকে বলল ঠিক জায়গা মতো চিনে পৌঁছতে পারবে তো? নকশাটা মনে আছে? মুখস্থ আছে স্যার, কিন্তু পানির নিচে দিক বিদিক কতটা ঠিক থাকবে বলতে পারছি না। কালকাটায় একবার ডায়মন্ড হারাবারে। সাবধানে নেমে গেল রানা ঢালু পার বেয়ে। চলে গেল মার্সিডিজ বেঞ্চ। পোড়া পেট্রোলের গন্ধ এলো নাকে। চাঁদের মিষ্টি আলোয় অপরূপ লাগছে লেকটা। এলাকাটা যেন নিঝুম পুরী। উঁচু দেয়াল ঘেরা ফ্যাক্টরিগুলোর বিরাট সব মেশিন যেন এক একটা দত্ত ঘুমিয়ে আছে এখন। দূরে মিলিয়ে গেল গাড়ির শব্দ। রানার সারা পেয়ে এতক্ষণ ঘাপটি মেরেছিল, হঠাৎ আবার উঁচু স্বরে ডাকতে শুরু করলো একটা ঝিঝি পোকা খুব কাছের একটা ঝোপ থেকে। চমকে উঠেই হেসে ফেলল রানা। তারপর নিঃশব্দে নেমে গেল পানিতে। ভয়ানক ঠান্ডা পানি। হাঁটু পর্যন্ত নামার পর অসাড় হয়ে গেল পা দুটো। মনে হচ্ছে লাফ দিয়ে পারে উঠে আসে। একটা বাইম মাছ পড়ল পায়ের নিচে, সরাত করে পিছলে বেরিয়ে গেল। বুক পানিতে নেমেই ডুব দিল রানা, মাউথপিসটা কাঁপুনি ধরে গেছে সর্বাঙ্গে। ধীরে ধীরে পানির উপর কোনো আলোড়ন না তুলে পা দুটো চালাতে শুরু করলো সে। গভীর পানিতে এসে দিক ঠিক করে নিয়ে যাত্রা শুরু করলো রানা। মিনিট 15-এর মধ্যেই বেশ গরম হয়ে উঠল শরীরটা। শীত লাগছে ঠিকই, কিন্তু শরীরের চামড়াটা অসাড় হয়ে যাওয়ায় মনে হচ্ছে পুরু হয়ে গেছে ইঞ্চি দেড়েক। চামড়া ভেদ করে ঢুকতে পারছে না শীত শরীরের অভ্যন্তরে। সমান তালে চলছে পা দুটো, সেই সাথে হাত দুটো চলছে ব্রেস্ট স্ট্রেকের ছন্দে। লেকের পানি কোথাও গভীর, কোথাও অগভীর। গভীর পানিতে ঠান্ডা বেশি। সমান গতিতে এগিয়ে চলল রানা 6 ফুট পানির নিচ দিয়ে। একটা ব্রিজের তলা দিয়ে পার হয়ে ডান দিকে মোড় নিল সে। আরও অর্ধেকটা পথ পাড়ি দিতে হবে ওকে। আরও 2টো ব্রিজ আছে পথে। পানির নিচটা নীরব, নিস্তব্ধ, শান্ত। একঘেয়ে সাঁতার কাটতে কাটতে নানান চিন্তা ঘুরতে থাকলো রানার মাথায়। এত বড় ঝুঁকি, এত অনিশ্চয়তার মধ্যে এতগুলো মানুষকে টেনে নামানো কি ঠিক হলো? কি অপেক্ষা করছে ওর জন্যে এ পথের শেষে? আর আধ ঘন্টার মধ্যে কি ঘটবে ওর কপালে জানে না রানা। ওরা কি তৈরি আছে আক্রমণের জন্যে? একটা অ্যাকোয়ালাং যে খোয়া গেছে সেটা কি টের পেয়ে গেছে ওরা এতক্ষণে? না পাওয়ার কোনো কারণ নেই। ওর মৃতদেহ নিশ্চয়ই খুঁজেছে ওরা লেকের মধ্যে। লাশ পাওয়া গেল না যখন, স্বাভাবিক সিদ্ধান্ত আসছে পালিয়েছে রানা। কিভাবে পালালো? ডুব দিয়ে এপারে চলে এসেছিল? গুপ্ত পথ দিয়ে ঢুকে পড়েনি তো ভিতরে? খোঁজো। অ্যাকোয়ালাংটা নেই। আচ্ছা বেটা, এভাবে পালিয়েছে তাহলে? রাস্তাটা জেনে গেছো তুমি? আচ্ছা, ব্যবস্থা করছি। কি ব্যবস্থা জানা নেই রানার। বড় জোর আজ করতে পারে। গিল্টি মিয়া কি সত্যি পথ চিনে আসতে পারবে? রামপুরা থেকে এতক্ষণে রওনা হয়ে গেছে সে। জেনারেটর অফ করার সম্পূর্ণ দায়িত্ব গিল্টি মিয়ার উপর। সাঁতার জানে না, কাকড়ার ভয়ে ভীত এমন একজন লোকের উপর অতখানি নির্ভর করা কি ঠিক হলো? আমার অসাধ্য কিছুই নেই স্যার। গিল্টি মিয়ার কণ্ঠস্বর যেন শুনতে পেল রানা, কিন্তু মুখে বলা এক কথা, করে দেখানো আরেক কথা। আজ পর্যন্ত কথার খেলাপ অবশ্য হয়নি লোকটার, কিন্তু আজকেও কি রাখতে পারবে সে তার কথা? ভালভ রিলিজটা ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারল তো? উদ্বিগ্ন হয়ে উঠছিল রানা। শাসন করলো নিজেকে। এসব উদ্বেগে ক্ষতি ছাড়া লাভ নেই। লোকটা সাঁতার জানে না, জীবনে কোনো দিন ব্যবহার করেনি অ্যাকোয়ালাং। পানির নিচে
দিক ঠিক রাখতে পারবে কিনা তাতেও যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু তিনটে ব্যাপারে কোনোই সন্দেহ নেই। এক হচ্ছে লোকটার অসম্ভব দীর্ঘ মনোবল। 2 তাক তাক লাগানো উপস্থিত বুদ্ধি। 3 অফুরন্ত কষ্ট সহিষ্ণুতা। এগুলোই একমাত্র ভরসা এখন। কিন্তু এতে কুলাবে কি? ঘড়ির দিকে চাইল রানা। 8:15। ঠিক 9টায় আক্রমণ শুরু হওয়ার কথা। এতক্ষণে ইন্টারকনের মারামারি শেষ হয়ে গেছে। সোহানা, মমতা, ইগলু, শাহেদ কি করছে এখন? সোহেলরা, মেজর কবির, সবাই তৈরি হচ্ছে এখন। নিজ নিজ লোকদের আক্রমণের প্ল্যান বুঝিয়ে দিচ্ছে এখন সোহেল আর কবির। মমতারা বোধহয় স্ট্যান্ডগুলো পরিষ্কার করছে। কত লোক আছে ওই বাড়িতে? প্রতিরক্ষার কি ব্যবস্থা ওদের? কি অস্ত্র ব্যবহার করবে ওরা? সোফিয়াকে কি ওখানেই পাওয়া যাবে? বাড়ি ছেড়ে সরে পড়েনি তো ইকরামুল্লাহ? এসব প্রশ্ন এখন ভেবে কোনো লাভ আছে? ঘুরে ফিরে বারবার একই কথা মনে আসছে কেন? মাথা থেকে সব চিন্তা দূর করে দিয়ে কিছুক্ষণ এক মনে সাঁতার কাটল রানা। খরমর করে মুখোশের কাছের গায়ে কয়েকটা পাতলা ডাল লাগলো। ঝড়ে উপড়ানো সেই কাঁঠাল গাছের ডাল। সরাত করে বগল ঘেঁষে চলে গেল একটা শোল মাছ। রাঙার মার প্রিয় মাছ। কপাল কেটে রক্ত ঝরছে। পড়ে আছে জ্ঞানহীন দেহটা। দেখতে পাচ্ছে রানা। সাবধানে পার হলো রানা জায়গাটুকু। এদিকটা ঘুটঘুটে অন্ধকার। চাঁদের আলো আড়াল করেছে উঁচু দেয়াল। ভালোই করেছে। একলাঙ্গের বুদবুদ দেখতে পাবে না কেউ। সুড়ঙ্গ মুখে এসে হঠাৎ একটা অকারণ আতঙ্ক চেপে ধরল রানাকে। মনে হলো মৃত্যুর দুয়ারে এসে পৌঁছেছে সে। কিছু একটা বোধহয় ভুল হয়েছে ওর। এখনও ইচ্ছে করলে ফিরে যাওয়া যায়। থেমে দাঁড়িয়ে চিন্তা করবার ইচ্ছেটা দমন করলো সে। যা হবার হবে। কোমরের বেল্টটা খুলতে খুলতে এগিয়ে গেল সে সুড়ঙ্গ পথ ধরে। আলো দেখা যাচ্ছে। সুড়ঙ্গের ঢালটা উপর দিকে উঠছে এখন। হোলস্টার ও পিস্তল সহ বেলটা ডান দেয়াল ঘেঁষে ছেড়ে দিল রানা। তারপর ধীরে ধীরে মাথাটা ওর ভেসে উঠল পানির উপর। 3 দিক থেকে 3টে নল এসে ঠেকল রানার মাথায়। কাচের মধ্যে দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে মাওলানা ইকরামুল্লাহর হাসি মুখ। মাথার উপর হাত তুলে দাঁড়ান জনাব মাসুদ রানা। কৌশল করতে গেলেই গুলি খাবেন। পরিষ্কার বাংলা। ধীরে ধীরে হাত তুলল রানা মাথার উপর। মুখোশটা খুলে হাতে নিল। স্টেন গানের নল দিয়ে জোরে খোঁচা দিল একজন ওর মাথায়। ছেড়ে দিল সে মুখোশটা হাত থেকে। বুঝতে পারল এখনই সুপারির সমান ফুলে যাবে মাথার পিছনটা। বেশ, এবার উপরে উঠে আসতে মর্জি হোক। তাড়াহুড়ো করবেন না। এখন পা পিছলালেও বিপদ। ঘাবড়ে গিয়ে হঠাৎ কারো আঙুল চেপে বসতে পারে টিগারে। এদের দোষ দেই না। এরা গতকাল রাতে 3 জন আর গত পরশু 2 জন খাদেমকে হারিয়েছে বলে ঠিক স্থির মস্তিষ্কে নেই। প্রতিশোধ নেয়ার জন্য এদের আঙুল নিষ্পিস করছে। কাজেই খুব ধীরে সুস্থে উঠে আসুন উপরে। সাবধানে উঠে এলো রানা উপরে। 4-5 হাত দূরেই দরজার কাছে দাঁড়িয়ে আছে ইকরামুল্লাহ। ঝাঁপ দেবে সে। এত দূর পৌঁছাতে পারবে না জনাব মাসুদ রানা। যেন রানার প্রশ্নের জবাব দিচ্ছে এমনিভাবে বলল ইকরামুল্লাহ। এত দূর পৌঁছাতে পারবেন না জনাব মাসুদ রানা। যেন রানার প্রশ্নের জবাব দিচ্ছে এমনিভাবে বলল ইকরামুল্লাহ। যদি হঠাৎ আক্রমণ করার ইচ্ছে থাকে তাহলে আপাতত মুলতবি রাখতে পারেন। আমার পিছনে অন্ধকারে দাঁড়িয়ে আছেন আরও 2 জন সশস্ত্র খাদেম। রানা চেয়ে দেখল অন্ধকার ঘরে ছায়ামূর্তি দেখা যাচ্ছে 2টো। বেশ, এবার 2 পা ফাঁক করে দাঁড়ান। যন্ত্রগুলো খুলে নেওয়া হবে এখন আপনার পা থেকে। পিঠ থেকে সিলিন্ডার নামিয়ে ভারমুক্ত করা হবে আপনাকে। পা দুটো ফাঁক করে দাঁড়ালো রানা। একজন অস্ত্র রেখে এগিয়ে এলো কাছে। প্রথমে সিলিন্ডারটা নামানো হলো। তারপর খুলে নেওয়া হলো যন্ত্রগুলো ওর উরু থেকে। আবার মুখ খুলল ইকরামুল্লাহ। পিস্তলটা কোথায়? আমি নিরস্ত্র। সে তো দেখতেই পাচ্ছি জনাব, কিন্তু 5 মিনিট আগেও যে নিরস্ত্র ছিলেন না তা আমি হলপ করে বলতে পারি। পানির নিচে ঠিক কোনখানটা রেখেছেন জানতে চাইছি। চুপ করে রইল রানা। বলতে ইচ্ছে করছে না। ঠিক আছে, দরকার নেই বলার। জনাব ইসমাইল,
আপনাকে একটু পানিতে নামতে হচ্ছে কষ্ট করে, ডুব দিলেই পেয়ে যাবেন, 5 হাতের মধ্যেই পেয়ে যাবেন ওটা। পানিতে নেমে গেল ইসমাইল, এক ডুবেই তুলে আনলো বেল্ট ও হোলস্টার সহ পিস্তলটা। এটা ওখানে রাখা হয়েছিল ধরা পড়ার সম্ভাবনার কথা ভেবেই। জনাব মাসুদ রানা বুদ্ধি খরচ করেছিলেন, ভেবেছিলেন যদি ধরা পড়ে যান তাহলে ওটা রয়ে যাবে পানির নিচে। ওর পরে যে ভদ্রলোক আসবেন তিনি ওটা দেখেই বুঝে নেবেন যে প্রথমজন ধরা পড়েছেন পানি থেকে মাথা বের করেই। প্রথমে উপরটা নিরাপদ কিনা দেখে নিয়ে আবার ডুব দিয়ে পিস্তলটা তুলে নেওয়ার ইচ্ছে ছিল ওর, কিন্তু তা সম্ভব হয়নি। কাজেই সাবধান হয়ে যাচ্ছেন পিছনের ভদ্রলোক। তাছাড়া আরও একটা ক্ষীণ আশা ওর মনের মধ্যে ছিল, যদি ধরা পড়ে যান এবং যদি পিস্তলটার প্রশ্ন কেউ না তোলে তাহলে কেন একটা সুযোগে নিজেকে মুক্ত করে এই পিস্তলটা কাজে লাগানোর সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু আমি আপনাকে আশ্বাস দিতে পারি জনাব মাসুদ রানা, পিস্তলটা বের করে যে রকম অভ্যস্ত হাতে ম্যাগাজিন ও চেম্বার পরীক্ষা করল ইকরামুল্লাহ, তাতে রীতিমতো বিস্মিত হলো রানা। এই পিস্তল আপনার কোনো কাজেই লাগবে না, এটা ব্যবহারের সুযোগ পাবেন না আপনি আর জীবনে, কিন্তু এরকম একটা চমৎকার হাতিয়ার আমাদের অনেক কাজে আসবে। যাক, এখানে দেরি করবার কোনো মানে হয় না, শুধু একজন থাকলেই যথেষ্ট। জনাব গিল্টি মিয়ার কাছে কোনো অস্ত্র নেই আমি জানি, অস্ত্র থাকলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পানি থেকে মাথা তোলার সাথে সাথেই গুলি করবার হুকুম রইল। আপনি নিশ্চিন্ত বসে আরাম করুন। রামপুরা থেকে বুদবুদ অনুসরণ করে লেকের পাড় ধরে এগিয়ে আসছেন আমাদের একজন খাদেম। আপনাকে ঠিক সময় মতোই জানিয়ে দেয়া হবে ঠিক কখন পৌঁছবেন আমাদের মেহমান। রানার পিছনে এসে দাঁড়ালো ইকরামুল্লাহ পিস্তলটা হাতে নিয়ে। চলুন জনাব মাসুদ রানা, আপনার সাথে কিছু আলাপ আছে আমার। দুজন প্রহরী দুদিক থেকে মুচড়ে ধরল রানার 2 হাত। পিঠের কাছে স্পাইনাল কর্ডের উপর চাপ পড়ল পিস্তলের নলের। এগোলো রানা। 13। ওয়ারলেসের ছোট্ট ঘরটা পেরিয়েই দেখা গেল অস্ত্রাগার। বেশ বড় ঘর, থরে থরে সাজানো রয়েছে 100-4 স্টেন গান, 50-60টা LMG, গোটা 15 মেশিন গান, কয়েকটা মর্টার ও বাজুকা এবং অসংখ্য গ্রেনেড ও গোলাবারুদের বাক্স। এর পরের ঘরটা লম্বাটে 2 ভাগে ভাগ করা, এক ভাগে কয়েকটা খাটিয়া পাতা গার্ডদের জন্যে, অন্য ভাগটা সিঁড়ির মতো ধাপে ধাপে উঠে গেছে উপরে। মেঝেতে নারকেল ছোবড়ার তৈরি কম দামি কার্পেট বিছানো রয়েছে, কিন্তু সব কটা ঘরই কাঁচা মাটির গন্ধ বাতাসে। প্রত্যেক দরজায় 2 জন করে সশস্ত্র গার্ড। সিঁড়ির শেষে একটা দরজা, খুবই ছোট, কপাট দুটো খোলে ভিতর দিকে। দরজা থেকে হাত দেড়েক দূরে একটা প্রকাণ্ড কাঠের আলমারির পিছন দিক। আড়াআড়িভাবে টেনে বের করে আনলো ওরা রানাকে আলমারির পিছন দিয়ে। ইকরামুল্লাহ একটু আড়াল হতেই ল্যাং মারল একজন রানার পায়ে। হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল রানা, কিন্তু মোচড়ানো হাত দুটো টেনে ধরে রাখলো ওরা উপর দিকে। ভয়ানক ব্যথায় নীল হয়ে গেল রানার মুখ। আর একটু জোরে হুমড়ি খেলে মরাত করে ভেঙে যেত 2টো হাতি। ছি ছি, আপনারা হুকুম অমান্য করছেন জনাব, পিছন থেকে শোনা গেল ইকরামুল্লাহর কণ্ঠস্বর। আলমারির আড়াল থেকে বেরিয়েই নিমেষে বুঝে নিয়েছে সে ব্যাপারটা। আপনাদের বলেছি 10টা মিনিট কথা বলতে চাই আমি এর সঙ্গে, তারপর যা খুশি করার সুযোগ পাবেন আপনারা। আগে একে পঙ্গু করে দিলে চলবে কি? লজ্জা পেয়ে গিয়ে মাথা নিচু করে হাসলো ওরা। দাঁতে দাঁত চেপে সহ্য করলো রানা ব্যথাটা। চেয়ে দেখলো এটা একটা নিখুঁত স্টোররুম। জানা না থাকলে কারো বোঝার উপায় নেই যে কাঠের আলমারিটার পিছনে সুড়ঙ্গ পথ আছে। উঠে এসেছে ওরা মাটির নিচে থেকে উপরে। ঘরটা পাকা। এ ঘর থেকে বেরিয়েই করিডোর, বাম দিকে দোতলায় ওঠার সিঁড়ি। স্টোররুমের দরজায় 2 জন গার্ড, সিঁড়ির মুখে আরও 2 জন। কয়েকজন লোককে এক ঝলক দেখতে পেল রানা। ড্রয়িং রুমে বসে কথা বলছে নিজেদের মধ্যে। ঘরের কোণে রাখা টেলিভিশন সেট চালু রয়েছে, কিন্তু দেখছে না কেউ।
মাউজারের খোঁজা খেয়ে বুঝলো রানা এগোতে হবে। সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায়। বারান্দায় এসে সামনের ফাঁকা জমি, দেয়াল এবং দেয়ালের বাইরে চোখ বুলালো রানা। অন্ধকারে বিশেষ কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু বাড়ির সামনের লনের যেটুকু অংশে চাঁদের আলো পড়েছে সেখানে মানুষের গতিবিধি দেখতে পেল সে। প্রহরার ব্যবস্থায় কোনো ফাঁক নেই একরামুল্লার। দোতলায়ও প্রত্যেক দরজায় প্রহরী। হলঘর পেরিয়ে একটা দরজার কাছে এসে এগিয়ে গেল একরামুল্লাহ। টোকা দিল 3টে, তারপর এগিয়ে গেল নিজেই দরজা ঠেলে। সাইমন। গালে কপালে কয়েক জায়গায় ইলেস্টো প্লাস্টের তালি, দাঁতে চেপে ধরা একটা চুরুট। রানাকে দেখেই মাথা ঝুঁকিয়ে সবিনয়ে বলল, শুভ সন্ধ্যা এসপাই সাহেব, আসুন আসুন। একটা হাতলওয়ালা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে রয়েছে সোফিয়া। সেলাই করা ঠোঁট, সেলাইয়ের ক্ষতগুলোতে পুঁজ জমেছে। বন্দি রানার দিকে বিস্ফারিত চোখে চাইল সোফিয়া। চোখের তারা থেকে নিভে গেল আশার শেষ আলোটুকু। 2 চোখে তার মৃত্যুর কালো ছায়া। আপনার বান্ধবীকে এখানে দেখে অবাক হলেন না যে একটু? প্রশ্নটা করলো ইকরামুল্লাহ। ওর বন্দী হওয়ার খবরও জানা আছে দেখছি আপনার, জনাব মাসুদ রানা। বেশ বেশ, আপনার কাছ থেকে অনেক নতুন কথা জানা যাবে। ইঙ্গিত করলো সে প্রহরীর 2জনকে। সোফিয়ার পাশে খালি চেয়ারটার দিকে ঠেলে নিয়ে চলল ওরা ওকে। ঘড়ি দেখলো রানা 9:45। এতক্ষণে পৌঁছে যাবার কথা গিল্টি মেয়ার। পৌঁছেছে কি? ইকরামুল্লার হাতে পিস্তলটা এখন মাটির দিকে মুখ করা। বলল, আমার প্রথম প্রশ্ন, কেন এসেছেন আপনি এখানে? প্রাণপণ শক্তিতে লাথি মারল রানা মাওলানা ইকরামুল্লার পিছন দিকটায়। বলল, এই জন্য। ছিটকে গিয়ে সাইমনের গায়ে ধাক্কা খেল ইকরামুল্লাহ। চুরুটটা পড়ে গেল মাটিতে। চট করে তুলে নিল সেটা সাইমন। থমকে গেছে ঘরের সবাই। প্রহরী 2জন আদেশের অপেক্ষায় উদগ্রীব। লাল হয়ে গেল মাওলানার ফসা চেহারা। রাগে অন্ধ হয়ে গেল সে কয়েক সেকেন্ড। রানার বুক লক্ষ্য করে পিস্তল তুলেছে। থরথর করে কাঁপছে হাতটা। কিন্তু অদ্ভুত মানসিক বল লোকটার। সামলে নিল। স্বাভাবিক কণ্ঠে বলল, বেঁধে ফেলুন। বেঁধে ফেলা হলো রানাকে সোফিয়ার মতো করে, ঠিক একই সুরে, একই ভঙ্গিতে, যেন কিছুই ঘটেনি। এমনিভাবে একই কথার পুনরাবৃত্তি করল সে। আমার প্রথম প্রশ্ন, কেন এসেছেন আপনি এখানে? তোমার 12টা বাজাতে, শুয়োরের বাচ্চা। আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন জনাব মাসুদ রানা। অশালীন ভাষা ব্যবহার করলে আপনার মৃত্যুটা বড় যন্ত্রণাদায়ক হবে। আগে হোক পরে হোক, আমার সব প্রশ্নের জবাব আপনাকে দিতেই হবে। তার আগে আপনাকে খানিকটা মেরামত করে নেয়ার প্রয়োজনীয়তা বোধ করছি।